হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। আমরা আগে ভেক্টর চ্যাপ্টারটা শুরু করেছি। সেই ভেক্টর চ্যাপ্টারে বেশ কিছু টপিক আমরা আলোচনা করে ফেলেছি। আজকের এই লেকচারে ভেক্টর চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। সেই টপিকটা হচ্ছে ভেক্টরের বিভাজন। মানে হচ্ছে যে একটা ভেক্টরকে কিভাবে বিভাজন করা হয় এবং কিভাবে উপাংশ নির্ণয় করা হয়, উপাংশের মান কত হয়, সমস্ত কিছু এই লেকচারেই আমরা আলোচনা করব। তো চলো শুরু করি ভেক্টরের বিভাজন। দেখো, এই ভেক্টর বিভাজন বোঝার আগে একটা ছোট্ট জিনিস আমি এখানে বলছি, সেটা তোমরা খেয়াল করো। এর আগে আমরা ভেক্টরের সংযোজন বলে পড়েছি। ভেক্টরের সংযোজন বা ভেক্টরের যোগ বলতে পারো। ভেক্টরের যোগ সেখানে কি করেছিলাম, যে এ ধরো একটা ভেক্টর, আর একটা ভেক্টর ধরো ছিল বি। এই দুটো ভেক্টরের যোগ করলে আমরা একটা তুল্য ভেক্টর পেতাম, ধরে নিলাম সেটা হচ্ছে আর। এই ভেক্টরটাকে আমরা নাম দিয়েছিলাম লব্ধি ভেক্টর। তাহলে যোগের ক্ষেত্রে প্রক্রিয়াটা কি ছিল, যে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে একটা লব্ধি ভেক্টর পাওয়া যেত। মানে কি ছিল, যে দুই বা ততোধিক ভেক্টর যোগ করে একটা নতুন ভেক্টর আমরা তৈরি করতাম। ভেক্টর বিভাজন হচ্ছে ভেক্টরের যে সংযোজন বা যোগ, তার বিপরীত প্রক্রিয়া বলতে পারি আমরা। কেমন, দেখো ভেক্টর বিভাজন জিনিসটা কি। তোমার কাছে ধরো এই রকম একটা ভেক্টর আছে, ভেক্টরটা হলো আর। এই ভেক্টরটাকে ভেঙে তুমি কি করতে চাইছো, দুই বা তার বেশি ভেক্টর উৎপন্ন করতে চাইছো। এই যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হয় ভেক্টর বিভাজন। কিন্তু এইখানে একটা শর্ত আছে, শুধুমাত্র ভেঙে দিলেই হবে না। ধরো যে তুমি এই ভেক্টরটাকে ভেঙে দুটো ভেক্টর বানালে, এই দিক বরাবর একটা ভেক্টর বানালে, ভেক্টরটা হলো এ, এবং এই দিক বরাবর আর একটা ভেক্টর বানালে, ভেক্টরটা হলো বি। এই প্রক্রিয়াটাকে আমরা ভেক্টর বিভাজন বলতে পারবো যদি এরকম হয়, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান যদি আর ভেক্টর হয়। মানে তুমি এই ভেক্টরটাকে যে অংশগুলিতে ভাঙলে, সেই অংশগুলোর ভেক্টর যোগফল যদি এই আর ভেক্টরের সমান হয়, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারবো যে ভেক্টর বিভাজন। তাহলে ভেক্টর বিভাজনের শর্ত হচ্ছে যে একটা ভেক্টরকে তুমি যতগুলি উপাংশে বিভাজন করবে, সেই উপাংশগুলো যোগ করে যদি আবার আগের ভেক্টরটা ফিরে আসে, মানে আর ভেক্টরটা ফিরে আসে, ভেক্টর যোগফলটা যদি আগের ভেক্টরটাকে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই বিভাজনকে আমরা ভেক্টর বিভাজন বলতে পারবো। না হলে কিন্তু ভেক্টর বিভাজন হবে না। তাহলে দেখো, যদি আমি খুব সহজভাবে বলতে চাই যে ভেক্টর বিভাজন কি, তাহলে বলবো যে একটা ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভাজন বা ভেঙে দেওয়া। শর্তটা কি, যে অংশগুলোতে ভাঙবো, সেই অংশগুলোর ভেক্টর যোগ করলে আগের ভেক্টরটাকেই ফিরে আসতে হবে। মানে যে ভেক্টরটাকে ভাঙলাম, সেই ভেক্টরটাই যদি ফিরে আসে, তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা ভেক্টর বিভাজন বলতে পারবো। না হলে কিন্তু এটাকে ভেক্টর বিভাজন বলা যাবে না। তাহলে সংজ্ঞাটা কি ভেক্টর বিভাজনের? কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমন ভাবে বিভাজন করা হয় যাতে বিভাজিত অংশগুলির লব্ধি মূল ভেক্টরটাই হয়। মানে কি করলাম, এইখানে আর ভেক্টরটাকে আমি এ একটা অংশ, বি একটা অংশতে ভেঙে দিলাম। তাহলে এটা ভেক্টর বিভাজন হবে যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধিটা এই মূল ভেক্টরই হয়, তাহলে এটাকে ভেক্টর বিভাজন বলতে পারবো আমরা। ক্লিয়ার হলো? তাহলে দেখো, এখানে আমরা সংজ্ঞাটা লিখেছি, কোন একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমন ভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি
বিভাজিত অংশগুলির লব্ধি হয়। এইটা হচ্ছে শর্ত, যে আমি খালি ভেঙে দিলেই হবে না, একটা ভেক্টরকে নিলাম আর টুকটুক করে কেটে দিলাম চলবে না। কি করতে হবে, যে যে অংশগুলোতে আমি কেটে দিলাম, যে অংশগুলোতে আমি ভেঙে দিলাম, তাদের ভেক্টর যোগ করলে যেন আগের ভেক্টরটা ফিরে পাই। যদি এই শর্তটা ফুলফিল হয় তাহলে এই বিভাজনকে আমরা ভেক্টর বিভাজন বলতে পারবো। সংজ্ঞাটা ক্লিয়ার হলো? কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে যদি এমন ভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলোর, দেখো এই অংশ আর এই অংশগুলোর কি লব্ধি হয়। মূল ভেক্টরটি, মূল ভেক্টর মানে কি, এই আর ভেক্টরটা হচ্ছে মূল ভেক্টর, তাহলে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলোর লব্ধি হয়, তবে এই বিভাজনকে ভেক্টর বিভাজন বলা হয়। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে বলবো যে আর ভেক্টরটিকে এ এবং বি দুটি অংশে বা দুটি ভেক্টরে বিভাজিত করা হলে এই বিভাজনকে ভেক্টর বিভাজন বলা হবে, যদি ভেক্টর বিভাজন বলা হবে যদি, খুব ইম্পর্টেন্ট শর্ত, যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান আর ভেক্টরটাই ফিরে আসে। যদি, এখানে আমি লিখব যদি এ ও বি এর লব্ধি কি হয়, আর ভেক্টর হয়, আর হয়, তবেই এটা ভেক্টর বিভাজন আর হয়। অর্থাৎ আমরা লিখব এ প্লাস বি সমান, যদি আবার আগের ভেক্টরটা, মানে আর কে ভেঙে কি করলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর বানালাম, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে যদি আবার আর ভেক্টরটাই ফিরে আসে, তবেই এটাকে আমরা ভেক্টর বিভাজন বলতে পারবো, না হলে কিন্তু এটা ভেক্টর বিভাজন হবে না। ক্লিয়ার হলো? তাহলে যদি সংজ্ঞা পড়ে দাদা ভেক্টর বিভাজন কাকে বলে লিখো, তাহলে বলবো যে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বা দুই বা ততোধিক ভেক্টরে যদি এমন ভাবে বিভাজিত করা হয় যাতে মূল ভেক্টরটি বিভাজিত অংশগুলির লব্ধি হয়, তাহলে এই বিভাজনকে ভেক্টর বিভাজন বলবো। তাহলে ভেক্টর বিভাজন তোমাদের কাছে পরিষ্কার হয়েছে? আচ্ছা, এবার দেখো উপাংশ, এই যে অংশগুলোতে আমরা ভাঙলাম, দেখো এখানে এ একটা অংশ আর বি হচ্ছে একটা অংশ, কার অংশ, এই আর এর অংশ, তাহলে এই যে এ এবং বি এদেরকে বলা হয় উপাংশ বা কম্পোনেন্ট, উপাংশ বা কম্পোনেন্ট। আমি মুছে দিচ্ছি এখানটা, তাহলে উপাংশ ভেক্টর। উপাংশ ভেক্টর, উপাংশ বা এটাকে কি বলা হয়, কম্পোনেন্ট বা ভেক্টরের উপাংশ বলতে পারি, ভেক্টরের উপাংশ, কম্পোনেন্ট অফ এ ভেক্টর, কম্পোনেন্ট অফ এ ভেক্টর। তাহলে কি বলবো, যে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক যে অংশগুলোতে বিভাজন করা হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় উপাংশ। তাহলে কোনো একটি ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভাজন করা হলে, দুই বা ততোধিক ভেক্টরে বিভাজন করা হলে
করা হলে তাদের প্রত্যেকটিকে উপাংশ বলে। তাদের প্রত্যেকটিকে কি বলা হয়? উপাংশ বলা হয়। যেমন এই যে আর ভেক্টরটাকে আমরা ভেঙেছিলাম, দিয়ে কি করলাম, এই দিক বরাবর একটা ভেক্টর বানালাম এ ভেক্টর, এই দিক বরাবর একটা ভেক্টর বানালাম বি ভেক্টর। তাহলে এই এ এবং বি হলো প্রদত্ত চিত্র অনুযায়ী এ এবং বি হলো আর ভেক্টরের উপাংশ। প্রদত্ত চিত্র অনুযায়ী এ এবং বি হলো আর ভেক্টরের উপাংশ। তার কারণ আর ভেক্টরটাকে দুটো অংশে ভেঙে দিয়েছি, তাই এ হলো আর ভেক্টরের একটা অংশ অর্থাৎ উপাংশ, বি ভেক্টরটা হলো আর ভেক্টরের একটা অংশ অর্থাৎ উপাংশ। তাহলে এ এবং বি এখানে হলো আর ভেক্টরের দুটি উপাংশ। তাহলে দেখো আমরা উপাংশ কি জানলাম। এবার ব্যাপার হচ্ছে যে আর ভেক্টরকে যে ভেক্টরগুলোতে বিভাজিত করছি সেগুলোকে আমরা উপাংশ নাম দিয়েছি। এবার হচ্ছে উপাংশের মান নির্ণয় করব। তোমরা যদি বলো যে দাদা তাহলে এই আর ভেক্টরের এই এ ভেক্টরের উপাংশ মানে এ বরাবর উপাংশ কত আর বি বরাবর উপাংশ কত হবে, সেটাই আমরা নির্ণয় করব। তাহলে ভেক্টরের উপাংশ নির্ণয় বলে হেডিং করো। ভেক্টরের উপাংশ নির্ণয়। তাহলে আমি এখানে প্রথমে হেডিং করছি দুটি উপাংশে ভেক্টর বিভাজন। দুটি উপাংশে ভেক্টর বিভাজন। দুটি উপাংশে ভেক্টর বিভাজন মানে যদি এরকম হয় যে তোমার কাছে একটা ভেক্টর ছিল আর ভেক্টর, এই ভেক্টরটাকে ভেঙে তুমি দুটো ভেক্টর বানালে, এই দিক বরাবর একটা এ ভেক্টর, এই দিক বরাবর একটা বি ভেক্টর। তাহলে এই যে বিভাজন এটাকে বলা হয় দুটি উপাংশে ভেক্টর বিভাজন। তার কারণ দেখো ভেক্টরটার উপাংশ কটা আছে? দুটো আছে। তাহলে এই বিভাজনটাকে আমরা কি বলবো? দুটি উপাংশে ভেক্টর বিভাজন। পরিষ্কার বোঝা গেছে? তো এই দুটি উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলির মান নির্ণয় করব। দুটি উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলির মান নির্ণয় করব। তাহলে দুটি উপাংশে আমরা ভেক্টর বিভাজন কি বুঝে গেলাম। ওটা পড়ে না পরীক্ষায়, তাই সংজ্ঞা টঙ্গা লিখলাম না, শুধু বুঝিয়ে দিলাম একটা ভেক্টরকে যদি দুটো অংশে ভেঙে দেওয়া হয় তাহলে তাকে দুটি উপাংশে ভেক্টর বিভাজন বলবো। ঠিক আছে, এবার হচ্ছে যে উপাংশগুলোর মান নির্ণয় করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা দেখতে পাবে যে কতবার পড়েছে। তাহলে এই তো চলে গেল আমার। এবার পরের হেডিংটা হচ্ছে দুটি উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশের মান নির্ণয়। কি বললাম? দুটি উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশের মান নির্ণয়। ঠিক আছে, আচ্ছা তাহলে ছবিটা আঁকতে হবে খুব সুন্দরভাবে। দেখো আর হলো আমার একটা ভেক্টর যার মানটা হচ্ছে আর, এবং এই আর ভেক্টরের এই লাইন বরাবর ধরো এইদিকে একটা লাইন আছে, আমি নাম দিলাম এই বিন্দুটাকে নাম দিলাম ও, এইটাকে আমি নাম দেব এ, নাম দিয়ে দিলাম। এইখানটাতে দেখো এই দিক বরাবর ধরো যেটা হচ্ছে এই দিক বরাবর পি, আর এই দিক বরাবর একটা লাইন আমি ধরে নিলাম
কিউ। দেখো এখানে আমার আর একটা ভেক্টর পড়ে আছে, আর কিচ্ছু দরকার নেই। এবার এই আর ভেক্টরটির এই ওপি বরাবর উপাংশ বার করব এবং ও কিউ বরাবর উপাংশ নির্ণয় করব। মজার ব্যাপার হচ্ছে দেখো এইটা কিন্তু ওপি এবং ও কিউ কিন্তু পরস্পর লম্ব নয়, এরা যে কোনো কোণে আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওপি এবং ও কিউ এরা পরস্পরের সাথে লম্ব নেই, মানে এই রকম নয়, এরা এরা একটা নির্দিষ্ট কোণে নত আছে। কোণটা কত আমি পরে সব বলছি, আস্তে আস্তে বলছি। তাহলে মনে করি আর ভেক্টরটিকে ওপি এবং ও কিউ বরাবর দুটি উপাংশে বিভাজন করা হয়েছে। ওপি এবং ও কিউ বরাবর দুটি উপাংশে বিভাজন করা হয়েছে। এখন মনে করছি যে এই ওপি রেখাটা আর ভেক্টরের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে। কত কোণ? আলফা কোণ উৎপন্ন করেছে। এবং ও কিউ রেখাটা আর ভেক্টরের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? তাহলে আরো মনে করি, ধরি ওপি রেখাটি আর ভেক্টরের সাথে আলফা কোণে নত এবং ও কিউ রেখাটি আর ভেক্টরের সাথে বিটা কোণে নত। কি বললাম? দেখো কিচ্ছু বলিনি, শুধুমাত্র বললাম যে মনে করি আর ভেক্টরটির ওপি এবং ও কিউ বরাবর দুটি উপাংশে বিভাজন করা হয়েছে। ঠিক আছে, তারপরে বললাম যে আর ভেক্টরটি বা ওপি রেখাটি আর ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করেছে? আলফা। আর ও কিউ রেখাটা আর ভেক্টরের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে। এখন কি বলবো? যে ওপি বরাবর আর ভেক্টরের উপাংশ হলো ধরো এ, এইটা উপাংশটা হলো এইটা, এই পর্যন্ত অ্যারোটা দাও, এইটা হচ্ছে এ। আর এই দিক বরাবর উপাংশটা হচ্ছে ধরো, এই দিক বরাবর উপাংশটা হচ্ছে বি, এই দিক বরাবর উপাংশটা হচ্ছে বি। ও এখানটাকে আমি নাম দিলাম ও বি, এটা হচ্ছে ও সি। খেয়াল করো কি বলেছি, যে আর ভেক্টরটাকে কি করেছি? ওপি বরাবর আর ও কিউ বরাবর ভেঙেছি। এখন ধরে নিলাম যে ওপি বরাবর আর ভেক্টরটির উপাংশ হলো ও বি, মানে এইটা ও বি সমান স্মল এ, এবং ও কিউ বরাবর আর ভেক্টরটির উপাংশ হলো ও সি, সেটাকে আমরা স্মল বি দ্বারা লিখেছি। ঠিক আছে, এবার এদের মানটাকে আমরা নির্ণয় করব। দেখো তো আরেকটা জিনিস আমরা করতে পারি কিনা, যে এইটা এই ও সি কে আমরা এইভাবে, এটা তো ও সি হবে। দেখো এই ভেক্টরটাকে ধরো আমি সরিয়ে নিয়ে যাচ্ছি এদিক বরাবর, তাহলে এইটা হয়ে গেল কি ভেক্টর? এইটা হয়ে গেল বি ভেক্টর বলতে পারি। ঠিক আছে, এই দিকটা আরেকটু বাঁকা করে দিই, কারণ বাঁকায় আছে, এরকম এই। এবার খেয়াল করো কি বলছে, যে মনে করি ওপি এবং ও কিউ বরাবর আর ভেক্টরের উপাংশ দুটি হলো
হলো যথাক্রমে কি, একটা হচ্ছে ও বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর এবং ও সি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। বাস, এই দুটো ভেক্টর। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানটা বার করতে হবে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মানটাকে বার করতে হবে। তাহলে এখন লিখে দাও, এখন এ ও বি ভেক্টর দুটির মান নির্ণয় করতে হবে, ভেক্টর দুটির মান নির্ণয় করতে হবে। বাস, এইটুকু। আমরা শুধুমাত্র এখন এ এবং বি এই দুটো ভেক্টরের মান নির্ণয় করব, মান নির্ণয় হয়ে গেল মানে উপাংশ বেরিয়ে গেল। খেয়াল করো, এবার আমি এখানটাকে মুছবো, আবার তোমরা কিন্তু নোট করতে থাকো। দেখো, এরপরে আমরা মান নির্ণয় করব, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান নির্ণয় করব। তাহলে দেখো, এর আগে ত্রিভুজের একটা ধর্ম আছে, ত্রিভুজের ধর্মটা এইদিকে আমি, তোমরা রাফ হিসাবে এটাকে লিখবে। যদি কেউ ত্রিকোণমিতি না পড়েছো তাহলে তারা এই ধর্মটা, একটা ধরো ত্রিভুজ এইরকম আছে, এইরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। ত্রিভুজটার নাম আমি ওই নামটা অনুসারেই দিছি, ও বি এ। এরকম এই কোণটা ধরো আলফা। দেখো তো, এই জিনিসটা, এই কোণটা যদি বিটা হয়, এখানে আগে বলো, এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটাও বিটা হবে। কেন বলো তো? এই ও কিউ আর বি এ এরা তো পরস্পর সমান্তরাল, তাহলে এইটাও হয়ে গেল আমার বিটা। ও কিউ এবং বি এ সমান্তরাল এবং ও এ হচ্ছে ভেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাই ওটাও বিটা। তাহলে এটা হলো আলফা, এটা ধরো বিটা, আর এইটা ধরো আমি গামা নাম দিলাম, গামা। তাহলে ত্রিভুজের ধর্ম থেকে পাই কি পাই, যে তুমি যে কোনো একটা বাহু নাও, যে কোনো একটা বাহু ধরো, এই বাহু ঠিক বিপরীত কোণ, এই দুইয়ের অনুপাত সমান এই বাহু এবং তার বিপরীত কোণ, তার অনুপাত, এই বাহু এবং তার বিপরীত কোণ, এদের অনুপাত, সবার অনুপাতগুলো সমান হয়। তার মানে হচ্ছে কি, যে ধরো এইটা নিচ্ছি, ও এ বাহু ডিভাইডেড বাই সাইন গামা, সাইন মানে ও বি এ বলতে পারি, সাইন গামা সমান হবে, তাহলে এই বাহুটা নিলাম তার বিপরীত কোণ, এই বাহুটা যদি নিই তাহলে তার বিপরীত কোণ, তাহলে লিখতে পারবো ও বি ডিভাইডেড বাই সাইন বিটা সমান, দেখো এই বাহুটা এবার আছে, তাহলে এই বাহুটা ডিভাইডেড বাই এই কোণের সাইন, তাহলে ও এ ডিভাইডেড বাই সাইন আলফা। এইটা হচ্ছে একটা ত্রিভুজের ধর্ম, মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই ধর্মটা সত্য। এবার আমরা কি করব বলো তো, এ বি এদের মান নির্ণয় করব। তাহলে দেখো তো, ও বি এ বা ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে এখন লিখব, এখন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ধর্ম, ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ধর্ম প্রয়োগ করে পাই কি পাবো বলো তো? তাহলে দেখো, যে কোনো একটা বাহু নাও, এইটা ও এ বাহু ডিভাইডেড বাই, তাহলে এই কোণটা কত বলো তো, এই কোণটা কত বলতে হবে, এই কোণটা কত, দেখো এই কোণটা আলফা, এই কোণটা বিটা, তাহলে এই কোণটা কত হবে, ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এইটা প্লাস এইটা সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না যে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, বোঝা যাচ্ছে না, ছোট হয়ে গেল লেখা, তাহলে এটাকে
একটু বড় করে লিখছি, এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এই কোণটা হবে। তাহলে লাগাচ্ছি, দেখো ও এ বাহু, ও এ ডিভাইডেড বাই, দেখো এই বাহুটা ও এ ডিভাইডেড বাই তার বিপরীত কোণ কোনটা, এটা ও বি এ, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটা সমান হবে। তাহলে দেখো এই বাহুটার কাজ মিটলো। এই বাহুটা কি লিখবো, বি এ বা এ বি বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণ কোনটা, এইটা মানে সাইন আলফা, সমান। তাহলে এই বাহুটা পড়ে আছে ও বি বাহু, তাহলে ও বি বাহু তার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাহলে সাইন বিটা। এবার বলো তো ও এ মানে কত, ও এ মানে তো আর ভেক্টরটির মান, তাহলে আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই, দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা হয় সাইন অনলি আলফা প্লাস বিটা। তার কারণ কি, সাইন এরকম, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা। সেই ফর্মুলাটা, ত্রিকোণমিতির সেই ফর্মুলাটা আমি এখানে লাগিয়ে দিলাম। দেখো এ বি মানে এইটা, তাহলে এটা তো সমান বি ডিভাইডেড বাই সাইন আলফা সমান, দেখো এটাকে কি করতে পারবো, ও বি মানে এ ডিভাইডেড বাই সাইন বিটা। তাহলে আমার কি দরকার বলো তো, তাহলে অতএব আর বাই, মানে এইটার সাথে এটা সমান, তাহলে আমি লিখতে পারি এ ডিভাইডেড বাই সাইন বিটা সমান হবে আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এ সমান কত হয়ে যাবে, এ সমান হয়ে যাবে আর ইন্টু সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এইটা গেল এ ভেক্টরটির মান বা এ উপাংশের মান। তাহলে এটা কি বলবো, ওপি বরাবর উপাংশটির মান, এটা গেল ওপি বরাবর উপাংশটির মান। আবার দেখো, আবার এই যে আর বাই সাইন আলফা প্লাস বিটা সমান কি, বি বাই সাইন আলফা, তাহলে আবার লিখতে পারি বি বাই সাইন আলফা সমান আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এইখান থেকে আমরা কি লিখতে পারবো, বি সমান হয়ে যাবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এইটা কি বলতো, এইটা হলো ও কিউ বরাবর উপাংশটির মান, তাহলে দুটো উপাংশেরই মান বেরিয়ে গেল। একটা কথা মাথায় রাখতে হবে, ও পি এবং ও কিউ কিন্তু এখানে লম্ব নয়, যে কোনো কোণে আনত আছে। এখন যদি এরকম বলে দেওয়া হয় যে ও পি এবং ও কিউ যদি লম্ব হয়ে যায় তাহলে কি হবে, দেখো তাহলে একটা বিশেষ ক্ষেত্র বলে আমরা লিখব, এখানে ওটা থাকুক, আমি এই পাতায় চলে আসলাম। বিশেষ ক্ষেত্র বলে লিখো, বিশেষ ক্ষেত্র যদি ও পি এবং ও কিউ রেখা দুটি পরস্পরের সাথে লম্ব হয়, অর্থাৎ লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে দেখো তো, যদি এই ও পি এবং ও কিউ এরা যদি লম্ব হয় তাহলে কি রকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে।
এইরকম হয়ে যাবে। তাহলে দেখো তো এই দিক বরাবর তো আর ভেক্টরটা আছে, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে দেখো এই দিকটা আর এই দিকটা লম্ব আছে, তাহলে আলফা প্লাস বিটা সমান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান হয়ে যাবে 90 ডিগ্রি। হবে তো? তাহলে এবার দেখো এ সমান, অতএব এ সমান কত হবে? এ সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সাইন আলফা প্লাস বিটার মান তো দেখছি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। তাহলে এ সমান হয়ে গেল আর সাইন বিটা, আর সাইন বিটা হলো। তাহলে এ সমান লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে এ সমান আর সাইন বিটা। তাহলে বি সমান কত হবে? এবং বি সমান হবে, বি সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান হয়ে যায় 1, তাহলে বি সমান হয়ে যাবে আর সাইন আলফা। এই গেল দুটো উপাংশে। তাহলে এইটা কোন ধরনের বিভাজনের ক্ষেত্রে? লম্ব উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে। এই লম্ব উপাংশে ভেক্টর বিভাজন নিয়ে আমি একেবারে ডিটেলসে এবার আলোচনা করব, সেটা হেডিংই করব। এই জন্য এইটা আমি শুধু দেখালাম যে যদি এই লাইন দুটো পরস্পর লম্ব হয় তাহলে সেটা লম্ব উপাংশ বলা হয়। এবার আমরা শুরু করব লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, এবং সমস্ত প্রশ্ন এই লম্ব উপাংশে ভেক্টর বিভাজন থেকেই পরীক্ষায় আসবে। এখান থেকে সাধারণত আসে না, কিন্তু সিলেবাসে আছে, তাই আমি কভার করেছি। তোমরা চাইলে এখানে বারবার প্রবলেম করতে পারো, না করলেও খুব একটা অসুবিধা হবে না, কারণ সমস্ত প্রবলেম লম্ব উপাংশে ভেক্টর বিভাজন থেকেই আসে। তাহলে আমি এখানটা মুছে দিচ্ছি। লম্ব উপাংশে ভেক্টর বিভাজন, লম্ব উপাংশে ভেক্টর বিভাজন কি? সেটা লম্ব উপাংশে ভেক্টর বিভাজন কাকে বলে? যে যদি কোনো ভেক্টরকে দুটি উপাংশে এমন ভাবে বিভাজন করা হয় যাতে বিভাজিত অংশগুলি পরস্পরের সাথে লম্বভাবে থাকে, তাহলে আমরা বলতে পারি এই রকম। ধরো আর হলো একটা ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা কি করছি? এমন ভাবে দুটো উপাংশে ভাঙছি, দুটো উপাংশে, যাতে এই যে দুটো উপাংশে ভাঙছি তারা কিভাবে থাকছে? তারা কিন্তু পরস্পরের সাথে দেখো লম্ব ভাবে থাকছে। এটা একটা উপাংশ, এইটা একটা উপাংশ। এই উপাংশগুলো যদি পরস্পরের সাথে লম্ব ভাবে থাকে তাহলে এই ভেক্টর বিভাজনটাকে আমরা বলবো লম্ব উপাংশে ভেক্টর বিভাজন। তাহলে এখানে লিখছি কোনো একটি ভেক্টরকে, কোনো একটি ভেক্টরকে যদি দুটি উপাংশে এমন ভাবে বিভাজন করা হয়, যাতে বিভাজিত অংশগুলি পরস্পরের সাথে লম্বভাবে থাকে, তাহলে এই বিভাজনকে লম্ব উপাংশে ভেক্টর বিভাজন বলে। লম্ব উপাংশে ভেক্টর বিভাজন বলে। এইখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন পড়বে, বলে দিচ্ছি লম্ব উপাংশে ভেক্টর বিভাজন কাকে বলে। তাহলে যদি একটা ভেক্টরকে
এমন ভাবে দুটি অংশে বিভাজন করা হয় যাতে বিভাজিত অংশগুলো পরস্পরের সাথে লম্বভাবে থাকে, তাহলে এই ভেক্টর বিভাজনটাকে বলা হয় লম্ব উপাংশে ভেক্টর বিভাজন। তাহলে লম্ব উপাংশে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশের মান নির্ণয় করব আমরা। তাহলে ধরো আর ভেক্টরটিকে দুটো উপাংশে, এই দিক বরাবর ধরো এক্স অক্ষ আছে, আমি এই দিক বরাবর এক্স অক্ষ করে দিচ্ছি। তাহলে এই ছবিটা আমি পুরো মুছবো এখানটা। এইরকম ধরো আর হলো একটা ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টরটা। এই ভেক্টরটাকে আমি কি করব, এই ভেক্টরটাকে ও এক্স, এইদিকে ধরো এক্স অক্ষ, আর এই দিক বরাবর ভাবতে পারো, এই দিক বরাবর ভাবতে পারো ওয়াই অক্ষ আছে। এবার আমি কি করব, যে এক্স অক্ষ বরাবর কত উপাংশ কাজ করবে এবং ওয়াই অক্ষ বরাবর কত উপাংশ কাজ করবে সেটা আমি নির্ণয় করব। মনে করছি যে আর ভেক্টরটি ধরো আলফা কোণ করে আছে, এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে এক্স অক্ষ বরাবর কত উপাংশ থাকবে আর ওয়াই অক্ষ বরাবর কত উপাংশ থাকবে। তাহলে উপাংশের মান নির্ণয়, লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে লিখো, হেডিং করো লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে উপাংশের মান নির্ণয়, উপাংশের মান নির্ণয়। লম্ব উপাংশে বিভাজনের ক্ষেত্রে উপাংশের মান নির্ণয় করব। কিভাবে করব দেখো তো, কোনো সমস্যা নেই। মনে করি আর ভেক্টরটিকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে ভাগ করা হয়েছে বা বিভাজন করা হয়েছে। লিখব মনে করি আর ভেক্টরটিকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে বিভাজন করা হয়েছে, দুটি উপাংশে বিভাজন করা হয়েছে। মনে করি আর ভেক্টরটিকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে বিভাজন করা হয়েছে। এক্স অক্ষ বরাবর উপাংশটা ধরো এইটা হবে, এত দূর পর্যন্ত আসবে, ভাবতে পারো এইটা হলো, এই যে ছায়াটা পড়ছে সেইটাই হবে এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এইটাকে আমি নাম দিলাম এ, আর এই দিক বরাবর যেটা আসবে, এই যে ভেক্টরটা এই দিক বরাবর তার উপাংশটাকে আমি ধরছি বি উপাংশ, বি মানটা হচ্ছে বি। তাহলে মনে করি ধরি আর ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণে নত। এক্স, মনে করি আর ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা কোণে নত। এই যে বললাম যে আর ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টরটা, এই আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে, আলফা কোণ করে আছে। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে এবং ওয়াই অক্ষ বরাবর কত উপাংশ হবে সেটা বার করতে চাইছি। এবার দেখো তো, এই যে ত্রিভুজটা আমি যদি এখানে নাম দিই এ ও এ বি, নাম দিয়ে দিলাম, তাহলে এই ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তো, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি, মুছে দিচ্ছি আবার, তাহলে আমাদের উদ্দেশ্য কি বলতো, উদ্দেশ্যটা এখন এক্স ও ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরটির উপাংশ
নির্ণয় করতে হবে। হলো? দেখো, ত্রিভুজ ও এ বি হলো একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ও এ বি হলো একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি লাগাতে পারবো বলতো? এটা মান বার করব, এ সমান কত, বি সমান কত। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এ সমান কত এবং বি সমান কত। তাহলে এটা যদিও এখানে লেখা উচিত নয়, নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে এই লাইনটার উপরে, অর্থাৎ এ সমান কত এবং বি সমান কত। তাহলে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমাদের জানা আছে, আমাকে বার করতে হবে এ। এবার বলো তো, আমরা জানি সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ হয়। এবং কস থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ হয়। এটা হয় সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এবার আমি যেটা বার করতে চাইছি সেটা এটা বার করতে চাইছি, এ। তাহলে দেখো তো, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে কস আলফা, দেখো এটা কস আলফা, তাহলে ভূমি কোনটা? এইটা। আর অতিভুজ কোনটা? এটা। তাহলে সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ হয়। আর কস থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে ও এ, কস আলফা সমান ও এ ডিভাইডেড বাই অতিভুজ মানে ও বি। আমার উদ্দেশ্য হচ্ছে ও এ বার করা। তাহলে দেখো, ও এ মানে কি? ও এ মানে এই যে স্মল এ, তাহলে স্মল এ। আর ও বি মানে কি? এই আর ভেক্টরের মান মানে হচ্ছে আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সমান হচ্ছে আর ইন্টু কস আলফা। তাহলে এ সমান কি পেলাম? এ সমান আর কস আলফা। কিভাবে বলবো এটা মনে রাখবো, যে কোনো একটি ভেক্টর যে দিকে কোণ করে থাকে, দেখো সেই দিক বরাবর উপাংশ কত হয়? আর কস থিটা। ভালো করে খেয়াল করো, এই আর ভেক্টরটা কোন দিকে কোণ করে আছে? এক্স অক্ষের দিকে কোণ করে আছে, এবং এক্স অক্ষের দিকে আমি উপাংশ দেখতে পাচ্ছি কত? আর কস আলফা। তাহলে আমি বলতে পারি না যে কোনো একটা ভেক্টর যে দিকের সাথে কোণ করে থাকে সেই দিক বরাবর উপাংশ হয় আর কস থিটা বা আর কস আলফা। তাহলে এখানে লিখো যে কোনো একটি ভেক্টর যে দিকের সাথে কোণ করে থাকে সেই দিক বরাবর ভেক্টরটির উপাংশ হয় এ সমান আর কস আলফা। কোনো একটি, মানে এইটা আমি এরকম বলতে পারি। ধরো তোমাকে বললো যে আর হচ্ছে একটা ভেক্টর, আর হলো একটা ভেক্টর, আর ভেক্টরটি এই দিকের সাথে ধরো আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই দিক বরাবর উপাংশটা কত হবে? এই দিক বরাবর উপাংশটা যদি এ বলি, তাহলে এ সমান আর কস আলফা হবে। ছবিটাও কিন্তু এখানে এঁকে রেখে দাও। মানে দেখো, এই আর ভেক্টরটা এই দিকের সাথে কত কোণ করে আছে? আলফা। তাহলে এই দিক বরাবর উপাংশ কত হবে? ওই ভেক্টরটির মান গণিত কস আলফা, মানে এ সমান আর কস আলফা। তাহলে একটা উপাংশের মান আমরা বার করে ফেলেছি। এবার দ্বিতীয় উপাংশটার মান নির্ণয় করব। ঠিক আছে?
দেখো তাহলে আবার ও এ বি ত্রিভুজ ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমরা এবার বি বার করব, বিটাকে বার করব, তাই তো? তাহলে এই বি মানে তো এ বি, এই যে বিটা সি যদি এটাকে নাম দিই, তাহলে এই ও সি মানেই তো এ বি, তাই না? তাহলে আমি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে আমি কি করতে পারি, ক্ষেত্রে তাহলে দেখো এইটা বি হলে এটাও কিন্তু বি, হ্যাঁ ছবিতে লিখে নাও, ক্ষেত্রে সাইন আলফা লম্ব বাই অতিভুজ, দেখো এটা কোণ, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব মানে হচ্ছে এ বি ডিভাইডেড বাই অতিভুজ মানে ও বি, ও বি। তাহলে এখানটা দেখো এ বি মানে কি, এ বি মানে হচ্ছে এই যে বি উপাংশটা, আর ও বি মানে হচ্ছে আর, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি বি সমান আর সাইন আলফা। তাহলে আমরা কি বলবো এখানটাকে, কি বলবো, যে কোন একটা ভেক্টর যে দিকের সাথে কোণ করে থাকে তার লম্ব দিকের উপাংশ হয় আর সাইন আলফা। দেখো কোণটা করে আছে এই দিক বরাবর, আর উপাংশ আমরা এখন নিচ্ছি এই দিক বরাবর, তার মানে যে দিকে কোণ করে আছে উপাংশটা তার লম্ব দিকে এবং তার মান কত, আর সাইন আলফা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি ভেক্টর স্টার দিয়ে কোনো একটি ভেক্টর যে দিকের সাথে সাথে কোণ করে থাকে, কোণ করে থাকে সেই দিকের সাথে লম্ব দিক বরাবর, লম্ব দিক বরাবর ভেক্টরটির উপাংশ উপাংশ হবে বি সমান আর সাইন আলফা। তাহলে দেখো এখানে আমরা আবার একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, যে ধরো এইটা হলো একটা ভেক্টর আর, এই ভেক্টরটা ধরো এই দিক বরাবর আলফা কোণ করে আছে, তাহলে যে দিকে কোণ করে আছে তার লম্ব দিকে মানে এই দিক বরাবর উপাংশটা কত হবে, এই দিক বরাবর উপাংশটা যদি বি হবে, তাহলে বি সমান কত, আর সাইন আলফা। ছবিটা এঁকে নাও, এই ছবিটাও ইম্পর্টেন্ট। তাহলে কোন একটা ভেক্টর যে দিকে কোণ উৎপন্ন করে থাকবে সেই দিক বরাবর উপাংশ হবে আর কস আলফা এবং তার লম্ব দিকে উপাংশ হবে আর সাইন আলফা। ঠিক আছে, তাহলে এবার বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র ভেক্টর বিভাজনের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র। তাহলে দেখো আর ভেক্টরকে, আর ভেক্টরকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটি উপাংশে বিভাজন করা হলে এক্স ও ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর উপাংশ দুটির মান হয়, এটাকে আমি নাম দিলাম আর এক্স সমান কত, আর কস আলফা, আর আর ওয়াই সমান হচ্ছে আর সাইন আলফা। মানে ছবিটা যদি দিই এরকম, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ, এই দিক বরাবর এই রকম একটা ভেক্টর ছিল, ভেক্টরটা হচ্ছে আর। ওকে, এই ভেক্টরটার এই দিক বরাবর উপাংশ কত পেলাম, এইটা হচ্ছে আমার আর এক্স
মানে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ, যেটাকে আমি স্মল এ দিয়ে লিখছিলাম সেটাকে এবার আর এক্স করে দিলাম, মানে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটা আর কস আলফা। এবং এই দিকটা এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আর ওয়াই সমান আর সাইন আলফা, তাহলে আর এক্স সমান আর কস আলফা এবং আর ওয়াই সমান আর সাইন আলফা, এই দুটো। এবার বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর বিশেষ ক্ষেত্র, যদি আলফা সমান 0 ডিগ্রি হয়, আলফা সমান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে? আর এক্স সমান আর কস 0 ডিগ্রি, তাহলে আর এক্স সমান কত হয়ে গেল? আর। তাহলে কি বলতে পারছি আমি, কি দেখতে পাচ্ছি? কোনো একটি ভেক্টর যদি কোনো একটা দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরো এইটা হচ্ছে একটা দিক, এই দিকের সাথে একটা ভেক্টর বলছে 0 ডিগ্রি কোণ করে আছে, মানে এই রকম ভাবে আছে আর ভেক্টরটা, ভাবতে পারো এটা হচ্ছে আর ভেক্টরটা। তাহলে এই দিক বরাবর ভেক্টরটার উপাংশ কত? পুরো উপাংশটাই তো এইদিকে কাজ করছে, পুরো উপাংশটাই এইদিকে কাজ করছে। তাহলে আমি বলতে পারি কোন ভেক্টরের নিজের দিক বরাবর, মানে ভেক্টরটার নিজের অভিমুখ যেদিকে সেই দিক বরাবর ভেক্টরটার উপাংশ কত হয়? তার নিজের মানের সমান হয়ে যায়। তাহলে কোন ভেক্টরের নিজের দিক বরাবর ভেক্টরটির উপাংশ হয় তার নিজের মানের সমান। বোঝা গেল? তাহলে দেখো এইখানে আমি আরেকটা, যদি আলফা সমান এটা হয় তাহলে আর এক্স সমান কত হয় পেয়ে গেছি, তাহলে আর ওয়াই সমান কত হবে? আর ওয়াই সমান আর সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান তো 0, তাহলে এটা কত হলো? আর ইন্টু 0, তাহলে আর ওয়াই সমান হচ্ছে 0। মানে এটা কি দাঁড়ালো? কোনো একটা ভেক্টর যে দিকে থাকে তার লম্ব দিক বরাবর ভেক্টরটির কোনো উপাংশ থাকে না। কি বললাম? কোনো একটি ভেক্টর যে দিক বরাবর থাকে তার লম্ব দিকে ভেক্টরটির কোনো উপাংশ কাজ করে না। তাহলে আমি এখানটাতে দেখো কি রকম ভাবে বলছি, এটাকে মুছছি, এই তো পেলাম। তার মানে হচ্ছে যে ভেক্টরটা এই দিক বরাবর ছিল, আর ভেক্টর এটাই আর ভেক্টর, তাহলে আর এক্স সমান কত পেলাম? আর পেলাম। আর এই দিকের ঠিক লম্ব দিক বরাবর এদিকে আর ওয়াই সমান কত পেলাম? আর ইন্টু সাইন 0 ডিগ্রি সমান আর ইন্টু 0, তাহলে আর ওয়াই সমান 0। তাহলে দেখো ভেক্টরটা এই দিক বরাবর, তাই পুরো উপাংশটাই এই দিক বরাবর, আর কস 0 ডিগ্রি, তাহলে আর এক্স সমান হচ্ছে আর। তাহলে কোন ভেক্টর যে দিক বরাবর থাকে সেই দিক বরাবর ভেক্টরটির উপাংশ হয় তার নিজের মানের সমান, এবং ওই ভেক্টরটা যে দিকে কাজ করে তার লম্ব দিকে ভেক্টরটির উপাংশ হয়ে যায় 0। তাহলে আমি লিখব কোন ভেক্টর যে দিক বরাবর থাকে তার লম্ব দিকে ভেক্টরটির উপাংশ হয় 0। তার লম্ব দিকে ভেক্টরটির উপাংশ হয় 0, মানে তার লম্ব দিকে কোনো ভেক্টর থাকে না। তাহলে আমি বলতে পারি যে ঠিক আছে, একটা প্রবলেম দিচ্ছি, দেখো সমস্ত সলভ হয়ে যাবে। তাহলে এইটা গেল আমাদের কয়েকটি আলোচনা। অঙ্ক দিচ্ছি,
দুটো অঙ্ক করলে এখান থেকে কি ধরনের অঙ্ক আসে তোমরা পুরো বুঝে যাবে। কোশ্চেন, একটি বল ভেক্টরের মান হলো 30 নিউটন এবং বল ভেক্টরটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে নত হলে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটির উপাংশ নির্ণয় করো। কি বললাম? একটি বল ভেক্টরের মান হলো 30 নিউটন এবং বল ভেক্টরটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে নত হলে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটির উপাংশ নির্ণয় করো। এক্স কি বলছে দেখো, তাহলে প্রথমে আমি করে দিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, প্রথমে করে দিলাম। বলছে যে একটা বল ভেক্টর আছে, বল ভেক্টরটার মানটা কত? বল ভেক্টরটা হচ্ছে 30 নিউটন। তাহলে আমি এটাকে এফ লিখছি, এফ সমান 30 নিউটন বলে দিয়েছি এবং বলে দিয়েছে যে বল ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আলফা সমান। ঠিক আছে, আলফা সমান হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এই দিক বরাবর এফ এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, মানে এফ এক্স সমান কত হবে এবং এফ ওয়াই সমান কত হবে, এই দুটো উপাংশের মান বার করতে বলেছে। তাহলে দেখো আমি একটু আগেই দেখালাম যে কোনো একটা ভেক্টর যে দিক বরাবর কোণ করে থাকবে সেই দিক বরাবর উপাংশ কত হবে, তাহলে এফ এক্স সমান কত হবে, এফ ইন্টু কস আলফা, এফ ইন্টু কস আলফা। তাহলে এফ মানে কত, 30 নিউটন ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে 30 নিউটন কস 30 ডিগ্রি ভ্যালু কত, 1/2। তাহলে এই দিক বরাবর 15 নিউটন কাজ করছে। তাহলে এক্স অক্ষ বরাবর বলটির উপাংশ হলো 15 নিউটন। তাহলে ওয়াই উপাংশ বরাবর দেখো এফ ওয়াই সমান আমরা কি দেখলাম, এফ সাইন আলফা হয়। তাহলে এফ ইন্টু সাইন 30 ডিগ্রি, এফ এর মান হচ্ছে 30 নিউটন ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এই কসটাই তো √3/2, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এটাকে আমরা 15 √3 নিউটন বলবো। আর এইটা তাহলে কত হবে, সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2। তাহলে এইটা হলো 15 নিউটন। বোঝা গেল? তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হলো 15 √3 নিউটন এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হলো, উপাংশ হলো 15 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা জানি কোন ভেক্টর যে দিকের সাথে কোণ আলফা কোণ করে থাকে সেই দিক বরাবর ভেক্টরটির উপাংশ হয় কত হয়, সেই দিক বরাবর ভেক্টরটির উপাংশ হয় এফ এক্স সমান এফ কস আলফা। তাহলে এফ এক্স মানে এফ দিয়ে লিখবো না আমরা, যেহেতু আর এক্স সমান লিখেছিলাম আর কস আলফা। এখানে ভেক্টরটি এক্স অক্ষের সাথে আলফা সমান 30 ডিগ্রি কোণে নত।
এবং এফ সমান হচ্ছে 30 নিউটন। তাহলে এফ এক্স, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলটির উপাংশ হবে এফ এক্স সমান এফ কস 30 ডিগ্রি সমান 30 নিউটন ইন্টু কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি ভ্যালু বসিয়ে দিচ্ছি, √3/2 সমান হচ্ছে 15 √3 নিউটন। তাহলে এক্স অক্ষ বরাবর বলটির উপাংশ হলো 15 √3 নিউটন, আর ওয়াই অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর বলটির উপাংশ হবে এফ ওয়াই সমান এফ সাইন 30 ডিগ্রি সমান এফ মানে 30 নিউটন ইন্টু সাইন 30 ডিগ্রি মানে 1/2 সমান হয়ে গেল 15 নিউটন। এই গেল একটা প্রবলেম। আরেকটা প্রবলেম দেখো, পরস্পর লম্ব দুটি বলের, মুছে দিলাম। প্রবলেমটা দেখো, পরস্পর লম্ব দুটি বলের লব্ধির মান হলো 50 ডাইন। যদি লব্ধি বলটি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে নত থাকে তাহলে বল দুটির মান নির্ণয় করো। এরকম বলছে যে পরস্পর লম্ব দুটো বল, এই দিক বরাবর ধরো F1 একটা বল এবং এই দিক বরাবর আর একটা বল আছে, পরস্পর লম্ব দুটো বল, একটা F1 এবং আরেকটা ধরে নিলাম F2, তারা কি অবস্থায় আছে? লম্ব ভাবে আছে। বলছে এই দুটো বলের লব্ধির মানটা হচ্ছে F সমান 50 ডাইন, 50 ডাইন। এবং বলছে যে এই লব্ধি বলটা যদি কোনো একটা বলের সাথে 60 ডিগ্রি কোণ করে থাকে, 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে এই বল দুটির মান নির্ণয় করতে হবে, মানে F1 বার করতে হবে, F2 বার করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তোমাকে দিয়েছে F দিয়েছে এবং একটা কোণ দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? সরাসরি করছি, আমি ভাষা লিখতে যাচ্ছি না। আমি একটা কথা বারবার বলেছি, কোনো একটা ভেক্টর, এটা ধরো আর ভেক্টর, এই আর ভেক্টর বরাবর, আর ভেক্টর যে দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে সেই দিক বরাবর উপাংশ কত হয়? এ সমান আর কস আলফা হয়, এবং তার লম্ব দিকে কত হয়? আর সাইন আলফা হয়, আর সাইন আলফা হয়। তাহলে আমি দেখো এই এফ ভেক্টরটা এই দিক বরাবর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই দিকে কত উপাংশ হবে বুঝতে পারছো? তাহলে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, দেখো F1 সমান F ইন্টু কস আলফা লিখে দিতে পারবো, এই দিকটা হচ্ছে আলফা। তাহলে F মানে হচ্ছে 50 ডাইন ইন্টু কস, কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে 50 ডাইন ইন্টু হাফ সমান হলো 25 ডাইন। তাহলে একটি বলের মান হলো কত? 25 ডাইন। F2 বার করবো এবার, F2 সমান কত হবে? F সাইন আলফা, তাহলে F মানে হচ্ছে 50 ডাইন ইন্টু সাইন 30 cos 60 ডিগ্রি ভ্যালু, cos 60 ডিগ্রি ভ্যালু কত হয়? √3/2, cos 60 ডিগ্রি তো হাফ, হ্যাঁ cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে সাইন 60 ডিগ্রি ঠিকই আছে, cos 60 ডিগ্রি ভ্যালু হাফ হয়। তাহলে 50 ডাইন ইন্টু সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে দাঁড়ালো 25 √3 ডাইন। তাহলে দেখো F1 সমান কত পেলাম? 25 ডাইন, এবং F2 সমান কত পেলাম? 25 √3 ডাইন। তাহলে বল দুটির মান আমি লিখে দেব, অতএব বল দুটির মান হলো F1 সমান 25 ডাইন এবং F2 সমান 25 √3 ডাইন। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। মাথায় রাখবে, কোনো একটা ভেক্টর আর
যে দিকের সাথে কোণ করে থাকবে সেই দিক বরাবর উপাংশ a সমান r cos আলফা হয়ে যাবে, r cos আলফা। বাস এইটুকু মনে রাখলেই তুমি উপাংশ সব বার করে নিতে পারবে। তো আমরা দুটো প্রবলেম করলাম, আরো প্রবলেম পরে করব। তো আজকের লেকচার এই পর্যন্ত। কেমন লাগলো সেটা জানাও, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে নাও।